মাধ্যমিক এবিটিএ 2023-24 এই টেস্ট পেপারকে তোমরা অনেকে বেছে নিয়েছো 2024 সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য। তো আমরা এই টেস্ট পেপার থেকে ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে আমরা দেখে নেব কোন কোন পেজে ইংরেজি আছে। ইংরেজির পেজ নাম্বার এখানে দেওয়া আছে অনেকগুলো। তো আমরা আজকে আলোচনা করব পেজ নাম্বার 256, 256 পেজে যে পেজটা আছে ওই পৃষ্ঠাটা আমরা আলোচনা করব। এর আগের পেজগুলোর ইংরেজি আলোচনা আমার চ্যানেলে আপলোড করা আছে, আমার চ্যানেলে ভিজিট করো, সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 256। এই পেজের পুরোটাই আলোচনা করবো, মানে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিলস। তাই ভিডিও স্কিপ করবে না, সবটাই দেখবে এবং রাইটিং স্কিলগুলো পারলে খাতায় তুলে নেবে। একের দাগে রয়েছে সিন থেকে প্যাসেজ। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। অধিকাংশ লোকেরা মনে করে যে বিড়াল একটা অবুদ্ধিমান প্রাণী। মানে এটা নেওয়া হয়েছে আমাদের লেসন নাম্বার 7 দ্য ক্যাট থেকে। প্যাসেজ পড়ছি না, তোমাদের সকলেরই পড়া আছে, আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। কিছু এমসিকিউ দেওয়া আছে। একের দাগে দ্য ক্যাট ইজ ফন্ড অফ, মানে বিড়াল কি ভালোবাসে, উত্তর হচ্ছে ইজ, অপশন নাম্বার সি। আর দুইয়ের দাগে আছে দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট। বিড়ালের আছে বেশি ক্যারেক্টার কার থেকে বেশি, মানে হিউম্যান বিংস, মানুষের থেকে বেশি, অপশন নাম্বার বি। আর তিনের দাগে দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল ফর। একটা বিড়াল ইঁদুরের গর্তকে তাকিয়ে থাকে কতক্ষণ ধরে, উত্তর হচ্ছে অ্যান আওয়ার অর টু, মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে, অপশন নাম্বার ডি। আর চারের দাগে অ্যাকর্ডিং টু দ্য মোস্ট পিপল ইজ থিঙ্কিং দ্য ক্যাট ইজ। অধিকাংশ লোকেদের ধারণা অনুযায়ী বিড়াল কেমন প্রাণী, উত্তর হচ্ছে আনইন্টেলিজেন্ট, অবুদ্ধিমান প্রাণী, অপশন নাম্বার বি। আর পাঁচের দাগে দ্য ট্রু নেচার অফ এ ক্যাট ইজ রিভিলড। বিড়ালের যে আসল স্বভাব সেটা ফুটে ওঠে কখন, না যখন সন্ধ্যের ছায়া নেমে আসে, হোয়েন দ্য ইভিনিং ফলস, অপশন নাম্বার বি। আর বি দাগে শূন্যস্থান পূরণ আছে। একের দাগে দ্য ফিজিক্যাল ফিটনেস অফ এ ক্যাট ইজ কম্পেয়ার্ড টু, মানে বিড়ালের যে শারীরিক সক্ষমতা তাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে। দুটো কথা বলা হয়েছে, বিড়াল তার জীবনটাকে নিয়ে বেশি সন্তুষ্টি পায় কার থেকে, মানুষের থেকে, তাহলে এখানে মানুষের সঙ্গে কম্পেয়ার করা হলো। আরেকটা জায়গায় বলা হয়েছে বিড়াল সে রোমাঞ্চকর অভিযান চালায় রাজা আর্থারের সৈন্যদের থেকেও বেশি, কিন্তু এখানে তাহলে রাজা আর্থারের সৈন্যদের সঙ্গেও তুলনা করা হয়েছে, কিন্তু এখানে যেটুকু প্যাসেজ দেওয়া আছে রাজা আর্থারের সৈন্যদের কথা এখানে উল্লেখ নেই। তো তাই আমরা বলবো বিড়ালকে তুলনা করা হয়েছে মানুষের সঙ্গে। তো আমরা এখানে শূন্যস্থান লিখব টু হিউম্যান বিংস। তাহলে পুরো উত্তরটা দাঁড়াবে দ্য ফিজিক্যাল ফিটনেস অফ এ ক্যাট ইজ কম্পেয়ার্ড টু হিউম্যান বিংস। আর দুইয়ের দেখা যাচ্ছে দ্য ক্যাট গেটস গ্রেট ডিল ড্যাশ, মানে বিড়াল কি পায় বেশি। এটা আমাদের ফার্স্ট প্যারাতেই বলা আছে, প্রথম যে প্যারাটা রয়েছে তার শেষ লাইনটা ফলো করো, সেখানে উত্তর দেওয়া আছে। তো আমরা শূন্যস্থান পূরণ করবো দ্য ক্যাট গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। আর তিনের দাগে দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর, মানে বিড়াল কিন্তু কোনো কিছুকে বেশি কিছু কেয়ার করে না বা পরোয়া করে না। তাহলে কিসের পরোয়া করে, এটা আমাদের 2 নম্বর লাইনে উত্তর দেওয়া আছে। ফরের পরে আমরা লিখবো এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, মানে ইঁদুর আর দুধ, এই দুটো জিনিস বাদ দিয়ে কোনো কিছুকে নিয়ে বিড়াল কিন্তু ভাবে না বেশি। তাহলে শূন্যস্থানে লিখবো এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এটা সেকেন্ড লাইনে পেয়ে যাবে। এবার আমাদের ট্রু ফলস আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে দ্য ক্যাট ডাজ নট লাইক মাইস অ্যান্ড মিল্ক অ্যাট অল। বিড়াল কিন্তু আদৌ ওই ইঁদুর এবং দুধকে পছন্দ করে না, কথাটা ভুল, ফলস। সে এই দুটো জিনিস বাদ দিয়ে বাকি কাউকে নিয়ে পরোয়া করে না, শুধুমাত্র এই দুটো জিনিসের কথা ভাবে। তা আমরা ফলস এফ লিখব। আর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিব কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, মানে কেয়ারিং থেকে শুরু করে মিল্ক অবধি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1। দুইয়ের দাগে আছে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস। বিড়ালের কোনো খেলোয়াড় সুলভ দক্ষতা নেই, কথাটা ভুল, আমরা এফ লিখব। বিড়াল কিন্তু একজন অ্যাথলিট, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, শুধু এইটুকু লিখে দিলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট 2। দুইয়ের দাগে একটা পোয়েম দেওয়া আছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড। আমি একদা ওক বনে প্রবেশ করেছিলাম, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। লাইনগুলো পড়ে আর মানে বলছি না, তোমাদের সকলেরই মানে জানা আছে। তো আমি সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমেই এমসিকিউ, একের দাগে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আপনি চোখের পলক ফেলেন না। দিস লাইন টেলস আস দ্যাট হিউম্যান বিংস আর, এই লাইনটা আমাদেরকে প্রমাণ করে দেয় যে মানব জাতিটা হচ্ছে ইনসেনসিটিভ, মানে অসংবেদনশীল, অপশন নাম্বার সি। দুয়ের দাগে দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক, এই ওক গাছগুলো চাইছিল কবি যেন ড্যাশ করেন, কি করেন না তিনি যেন একটা প্রমিস করেন, অপশন নাম্বার ডি এ প্রমিস। তিনের দাগে দ্য পোয়েট ইজ, মানে কবি হন ইনডিফারেন্ট, অপশন নাম্বার এ ইনডিফারেন্ট টু দ্য ফরচুন অফ দ্য ওক ট্রিজ, মানে কবি ওক গাছের ভবিষ্যৎকে নিয়ে উদাসীন, মানে কোনো রকম আগ্রহ পোষণ করেন না। আর চারের দাগে দ্য ফ্রেজ স্টিয়ারিং ট্রাইব রিফার্স টু, সে তাকিয়ে থাকা প্রজাতি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, উত্তর হচ্ছে ওক গাছগুলোকে বোঝানো হচ্ছে ওক ট্রিজ, অপশন নাম্বার ডি। বি দাগে দুটো কোশ্চেন দেওয়া আছে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য পোয়েম, এই কবির নাম কি এবং কবিতার নাম কি। তো আমরা বলবো দ্য পোয়েট ইজ টেড হিউজেস অ্যান্ড দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি।
আর দুয়ের দাগে হোয়াট ডাজ দ্য পোয়েট কনভে টু দ্য রিডার্স থ্রু দ্য পোয়েম, এই কবিতার মধ্য দিয়ে কবি কোন আইডিয়া পাঠকবর্গের কাছে পৌঁছে দিতে চাইছেন? আমরা বলবো কবি একটা মেসেজ দিতে চাইছেন যে আমাদের সকলেরই গাছ লাগানো উচিত এবং আমাদের গাছ কাটাটা বন্ধ করা উচিত। তাহলে দ্য পোয়েট কনভেজ এ মেসেজ দ্যাট উই অল শুড প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড উই শুড স্টপ দ্য কাটিং অফ দ্য ট্রিজ। এবার একটা আনসিন দিয়েছে, পড়ছি মন দিয়ে শোনো। নিউ দিল্লি থেকে লেখা হচ্ছে, মানে একটা রিপোর্ট। 5 female and 3 male cheetah has flown in from Namibia began exploring patches of the Kuno National Park in Madhya Pradesh on 17 September 2022, 70 years after the animal had been declared extinct in India. 5টা মহিলা চিতাকে আনা হয়েছে, 3টা পুরুষ চিতাকে আনা হয়েছে, মানে টোটাল 8খানা চিতাকে উড়িয়ে আনা হয়েছে নামিবিয়া থেকে এবং এনে মধ্যপ্রদেশে কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে ওকে এক্সপ্লোরিং করার জন্য, মানে তাদেরকে থেকে কিছু নতুন তথ্য নেওয়ার জন্য। এটা কবে করা হয়েছে? 2022 সালের 17 সেপ্টেম্বর। মানে ভারতবর্ষে এই চিতাবাঘকে অবলুপ্ত ঘোষণা করার 70 বছর পরে এই ঘটনাটা ঘটলো। মানে 2022 থেকে যদি আমরা 70 বাদ দিয়ে দিই তাহলে যে সালটা দাঁড়াবে সেই সালে ঘোষণা করা হয়েছিল যে এই চিতাবাঘটা ভারত থেকে অবলুপ্ত। তারপর 70 বছর পর আবার নামিবিয়া থেকে মোট 8খানা চিতাকে আনা হলো ভারতবর্ষে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিলিজ দ্য চিতাজ অ্যাট 2 সাইডস ইন কুনো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিতাবাঘগুলোকে রিলিজ করলেন দুটো স্থলে, মানে এক জায়গায় 8খানাকে ছেড়ে দেওয়া হয়নি, দুটো জায়গায় বাঘগুলোকে দুভাগে ভাগ করে তিনি ছাড়লেন কুনো ন্যাশনাল পার্কে। অ্যান্ড ওপেন ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, এই কুনো ন্যাশনাল পার্কটা অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত, সেখানে ওপেন ফরেস্ট আছে, মানে পুরো ফাঁকা বনের মতো দেখা যাবে, আর সেখানে ঘাসে ঢাকা কিছু বাস্তুতন্ত্র পাবে। হোয়ার দে উইল বি এক্সপেক্টেড টু লিভ ইন দ্য ওয়াইল্ড হান্টিং ন্যাচারাল প্রে। আসলে এই চিতাবাঘগুলো আফ্রিকাতে যেখানে ছিল তারা খোলামেলাভাবে বনে জঙ্গলে বাস করতো, ফলে এখানে ভারতে যখন আনা হয়েছে তাকে খাঁচাবন্দি করে দিলে সে বাঁচবে না, তাই তাকে ওই স্বাভাবিক বনের মতো পরিবেশ দিতে হয়েছে যেখানে সে শিকার করবে নিজে খাবে, এরকম পরিবেশ তৈরি করে সেখানে ছাড়া হয়েছে চিতাবাঘগুলোকে এবং আশা করা হচ্ছে সেখানে সে ভালো থাকতে পারবে। হোয়াইল ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট ট্র্যাক দেয়ার মুভমেন্টস ডে অ্যান্ড নাইট ভায়া স্যাটেলাইট কলার্স। আর বন বিশেষজ্ঞ যারা তারা কিন্তু প্রতিনিয়ত দিন রাত 24 ঘন্টা এই বাঘের আচরণ গতিবিধি এগুলোর উপর নজর রাখবেন স্যাটেলাইট ক্যামেরার সাহায্যে। দ্য রিলিজ এ কোলাবোরেটিভ এফোর্ট অফ ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, দ্য নামিবিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দ্য চিতা কনজারভেশন ফান্ড। তবে এই যে চিতাবাঘগুলোকে আনা হলো নামিবিয়া থেকে ভারতবর্ষে, এটা কোনো একজনের একক প্রচেষ্টাই হয়নি, 3টে ডিপার্টমেন্টের সম্মিলিত প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে। একটা হচ্ছে তোমার ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, ভারতের পরিবেশ মন্ত্রক, নামিবিয়ান সরকার এবং তার সঙ্গে চিতা সংরক্ষণ যে কমিটিটা রয়েছে, এরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় এই 8খানা চিতাকে আফ্রিকা থেকে উড়িয়ে আনা হয়েছে ভারতবর্ষে। মার্কস দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ট্রান্সলোকেশন অফ এ লার্জ ওয়াইল্ড কার্নিভোর। এই যে বিশাল সংখ্যক মাংসাশী প্রাণীকে একটা মহাদেশীয়র মধ্যে পরিবর্তন ঘটিয়ে স্থানান্তর করা হলো, এটা পৃথিবীতেই প্রথমবার হলো। এর আগে যে হয়নি তা নয়, হয়তো একটা বা দুটো এরকম চিতাবাঘগুলোকে সরানো হয়েছে, কিন্তু একসঙ্গে 8খানা চিতাকে একটা দেশ থেকে উড়িয়ে আর একটা দেশে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এটা এই পৃথিবীতে এই প্রথমবার ঘটলো। ইন্ডিয়ান অথরিটিজ হ্যাড ডিক্লেয়ার দ্য চিতাজ অ্যাজ লোকালি এক্সটিংক্ট ইন 1952 আফটার মহারাজা রামানুজ প্রতাপ সিং ডিও অফ কোরিয়া মধ্যপ্রদেশ শট দ্য লাস্ট অবজার্ভ চিতা ইন 1947। আমি একটু আগে বলছিলাম না ওই 2022 থেকে 70 বাদ দাও দিলে যে সালটা দাঁড়াবে, সেই সালটা হচ্ছে 1952। 1952 সালে ভারতীয় কর্তৃপক্ষ এই ধরনের চিতাকে অবলুপ্ত বলে ঘোষণা করেছিল। কেন? শেষ যে এই ধরনের চিতা ভারতে ছিল তার নাম ছিল মহারাজা রামানুজ প্রতাপ সিং, মানে একটা চিতাবাঘের নাম। এই বাঘটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কোরিয়া বলতে এখানে সেই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা এগুলো ভাবার দরকার নেই, এখানে কোরিয়া একটা জেলার নাম মধ্যপ্রদেশে কোরিয়া জেলাতে এই লাস্ট বাঘটা কিন্তু মারা গেছিল আর সেটা পর্যবেক্ষণ করা হয়েছিল 1947 সালে। তাহলে 47 সালে প্রথম মারা গেছিল, 47 সালে শেষ বাঘটা মারা গেছিল, তার 5 বছর পর 1952 সালে ভারত সরকার এই ধরনের বাঘকে ভারতবর্ষে অবলুপ্ত বলে ঘোষণা করেছিল। সায়েন্টিস্ট সে দ্যাট দ্য চিতাজ রিইন্ট্রোডাকশন উইল হেল্প রেস্টোর দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স ইন দ্য ওপেন ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড ইকোসিস্টেম অফ কুনো ন্যাশনাল পার্ক দ্যাট কভার্স এন এরিয়া অফ অ্যারাউন্ড 248 স্কোয়ার কিলোমিটার্স। তো বিজ্ঞানীরা বলছেন যে চিতাবাঘের এই যে পুনরাবির্ভাব ঘটানো হলো 70 বছর পর, এই ধরনের চিতাকে ভারতে আবার আনা হলো, এটা কিন্তু কী করবে, কুনো ন্যাশনাল পার্কের যে ঘাসে ঢাকা ইকোসিস্টেম রয়েছে এবং সেখানকার যে খোলামেলা ফরেস্ট রয়েছে সেখানে বাস্তুতন্ত্রের ভারসাম্যটাকে বজায় রাখতে সাহায্য করবে। যে কুনো ন্যাশনাল পার্কের ক্ষেত্রফল হচ্ছে প্রায় 248 বর্গ কিলোমিটার। তাহলে কত বড় আন্দাজ করতে পারছো? মানে কাছাকাছি 24 কিলোমিটার লম্বা এবং 11 কিলোমিটার চওড়া, তবেই 248-এর কাছাকাছি তোমার স্কোয়ার কিলোমিটার দাঁড়াবে।
বুঝতে পারছো? তাহলে কত কিলোমিটার লম্বা, কত কিলোমিটার চড়া, তাহলে পার্ক তো নয়, শহর বা বড় শহরও বলা যেতে পারে। কিছু এমসিকিউ দেওয়া আছে। একে থেকে 8 চিতাজ আর ফ্লোন টু ইন্ডিয়া ফ্রম, এই 8টা চিতাকে উড়িয়ে ভারতবর্ষে আনা হলো কোথা থেকে, না নামিবিয়া থেকে এসছে, অপশন নাম্বার সি নামিবিয়া। 2 থেকে অ্যামাং দ্য 8 চিতাস দেয়ার আর, এই 8টা চিতার মধ্যে কটা কি রয়েছে, আমরা জানি 3টে পুরুষ চিতা আর 5টা মহিলা চিতা, তাহলে 3 মেল অ্যান্ড 5 ফিমেল, অপশন নাম্বার সি। আর 3 থেকে কুনো ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ, এটা আমরা সবাই জানি মধ্যপ্রদেশে অবস্থিত। আর 4 থেকে 8 চিতাজ বিগিন টু এক্সপ্লোর কুনো ফ্রম 17 সেপ্টেম্বর 2022, অপশন নম্বর বি। 2022 17 সেপ্টেম্বর থেকে তারা কুনো ন্যাশনাল পার্কে চলে আসবে। আর 5 থেকে কুনো ন্যাশনাল পার্ক কভার্স এন এরিয়া অফ অ্যারাউন্ড 248 কিলোমিটার, 248 স্কোয়ার কিলোমিটার্স, অপশন নম্বর ডি। আর 6 থেকে নামিবিয়া ইজ এ কান্ট্রি ইন, এই নামিবিয়া কোথাকার দেশ, ওটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা, তাহলে সাউদার্ন আফ্রিকা, অপশন নাম্বার এ। এবারে ট্রু ফলস আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 8 চিতাজ আর ফ্লোন ইন ফ্রম নামিবিয়া আফটার 20 ইয়ার্স, 8টা চিতাকে ভারতবর্ষে উড়িয়ে আনা হলো নামিবিয়া থেকে 20 বছর পর, কথাটা ভুল, ফলস, 70 বছর পরে আনা হলো। সাপোর্টিং কোথায় আছে দেখিয়ে দিচ্ছি, তাহলে এখানে সাপোর্টিং আছে 70 ইয়ার্স আফটার দ্য অ্যানিম্যাল হ্যাড বিন ডিক্লেয়ার্ড এক্সটিংক্ট ইন ইন্ডিয়া, তাহলে 70 বছর থেকে শুরু করে ইন ইন্ডিয়া পর্যন্ত, এটা লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2 এর দাগ আছে দিস কাইন্ড অফ ট্রান্সলোকিউশন অফ ওয়াইল্ড অ্যানিম্যালস অলসো হ্যাপেন্ড বিফোর, মানে এইরকম স্থানান্তরকরণ, মানে 8টা চিতাবাঘকে একসঙ্গে উড়িয়ে নিয়ে যাওয়াটা এর আগেও ঘটেছে, কথাটা ভুল, গোটা পৃথিবীতে এই প্রথমবার ঘটলো এই ঘটনাটা। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ট্রান্সলোকেশন অফ এ লার্জ ওয়াইল্ড কার্নিভোর, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ওয়ার্ল্ডস থেকে শুরু করে কার্নিভোর পর্যন্ত। আর 3 এর দেখা যাচ্ছে ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট মিনিস্ট্রি প্লেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন দিস কোলাবোরেটিভ এফোর্ট, ভারতের পরিবেশ মন্ত্রক এই সম্মিলিত প্রচেষ্টাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অবশ্যই ঠিক, ট্রু লিখবো, কারণ 3 জন মিলে এই বাঘগুলোকে আনা হয়েছে, ভারতের পরিবেশ মন্ত্রক, নামিবিয়া সরকার এবং চিতাবাঘ সংরক্ষণ প্রকল্প, তাহলে ভারতের পরিবেশ মন্ত্রক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কথা ঠিক, আমরা টি লিখলাম। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এ কোলাবোরেটিভ এফোর্ট অফ ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, দ্য নামিবিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দ্য চিতা কনজারভেশন ফান্ড, তাহলে এ কোলাবোরেটিভ থেকে শুরু করে ফান্ড অবধি, এটা হচ্ছে 3rd সাপোর্টিং স্টেটমেন্ট। এবার আমরা সির আগে 4খানা কোশ্চেন পাবো। প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাড ইন্ডিয়াজ অথরিটি ডিক্লেয়ার, ভারতের কর্তৃপক্ষ কি ঘোষণা করেছে, না ভারতের কর্তৃপক্ষ ঘোষণা করেছিল এই ধরনের চিতাবাঘ 1952 সালে মানে অবলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল। ইন্ডিয়ান অথরিটিজ হ্যাড ডিক্লেয়ার দ্য চিতা অ্যাজ লোকালি এক্সটিংক্ট ইন 1952 আফটার মহারাজা রামানুজ প্রতাপ সিং ডিও অফ কোরিয়া মধ্যপ্রদেশ শট দ্য লাস্ট অবজার্ভ চিতা ইন 1947, মানে ইন্ডিয়ান অথরিটিজ থেকে শুরু করে 1947 পর্যন্ত, এটা পুরোটা লিখে দিলে আমাদের 1 দাগের উত্তর হবে। আর 2 এর দাগ আছে হাউ উইল দ্য মুভমেন্টস অফ দ্য চিতাজ বি ট্র্যাকড, এই চিতাবাঘেদের গতিবিধি কিভাবে লক্ষ্য করা হবে, তার মানে কি এগুলোকে ওই স্যাটেলাইট ক্যামেরা থেকে লক্ষ্য করা হবে। আমরা কোনটা উত্তরে লিখবো দেখে নাও, এখান থেকে শুরু করবো। ওয়াইল্ড লাইফ বায়োলজিস্টস ট্র্যাক দেয়ার মুভমেন্টস ডে অ্যান্ড নাইট ভায়া স্যাটেলাইট কলার্স, তাহলে ওয়াইল্ড লাইফ থেকে কলার্স অবধি, এটা সেকেন্ড প্রশ্নের উত্তর। আর 3 এর দেখা আছে হু ওয়াজ রামানুজ প্রতাপ সিং ডিও, এই রামানুজ প্রতাপ সিং ডিওটা কে, না এটা একটা চিতাবাঘের নাম, যেটা ওই 1947 সালে মধ্যপ্রদেশে কোরিয়া জেলাতে মারা গেছিল। আমরা এখান থেকে শুরু করবো। মহারাজা রামানুজ প্রতাপ সিং ডিও অফ কোরিয়া মধ্যপ্রদেশ শট দ্য লাস্ট অবজার্ভড চিতা ইন 1947, মহারাজা থেকে শুরু করে 1947 পর্যন্ত, এটা আমাদের 3 নম্বর কোশ্চেনের উত্তর। আর 4 দেখা যাচ্ছে হোয়াট ডু দ্য সায়েন্টিস্ট সে অ্যাবাউট দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য চিতাস ইন ইন্ডিয়া, ভারতে চিতাবাঘের পুনরাবির্ভাবকে নিয়ে বিজ্ঞানীরা কি বলছেন, এটা একদম শেষ বাক্যটা বলে দিলেই হবে। সায়েন্টিস্ট সে দ্য চিতাস রিইন্ট্রোডাকশন উইল হেল্প দ্য রেস্টোর the ecological balance in the open forest and grassland ecosystem of the Kuno National Park that covers an area of around 248 square kilometers, সায়েন্টিস্ট সে থেকে শুরু করে কিলোমিটার পর্যন্ত, এটা আমাদের 4 নম্বর কোশ্চেনের উত্তর। এবার আমরা গ্রামারে চলে যাবো। 4 এর দাগে এমসিকিউ রয়েছে টেরেজা এনজয়েড, টেরেজা মানে কি মাদার টেরেজা এনজয়েড টিচিং অ্যাট দ্য স্কুল, মানে স্কুলে পড়ানোটাকে তিনি এনজয় করতেন। শি ওয়াজ ওয়ারিড বাই দ্য পোভার্টি সারাউন্ডেড হার ইন কলকাতা, কলকাতাতে তাকে ঘিরে যে দারিদ্রতা রয়েছিল সেটাকে নিয়ে তিনি চিন্তিত ছিলেন। ইন 1948 সি বিগ্যান হার মিশনারি ওয়ার্ক ফর দ্য পুয়ার, 1948 সালে তিনি গরিবদের জন্য কাজ করা শুরু করেছিলেন। তা 5 থেকে আর্টিকেল প্রিপোজিশন, প্রিয়াঙ্কা মন্ডল 38, এ নার্স অফ SSKM হসপিটাল ডায়েড লাস্ট নাইট হোয়াইল ওয়ার্কিং ইন কার্ডিওলজি ডিপার্টমেন্ট অন 2nd July, she came in contact with a patient infected with COVID-19 ভাইরাস, মানে দাঁড়ালো প্রিয়াঙ্কা মণ্ডল 38 বছর বয়স, এই SSKM হসপিটালে একজন নার্স, গতকাল রাতে মারা গেল ওই কার্ডিওলজি ডিপার্টমেন্টে 2রা জুলাই তারিখে
সে আসলে একটা কোভিড-19 ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে গেছিল। আচ্ছা, বি একের দাগে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস উইয়ার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস। স্যার শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বললেন তোমরা মাস্ক পরবে করোনা ভাইরাসকে এড়ানোর জন্য। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা উত্তর লিখব দ্য টিচার অ্যাডভাইজড দ্য স্টুডেন্টস টু উইয়ার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস। দুয়ে দাগে লতা মঙ্গেশকর ইজ কল্ড কুইন অফ মেলোডি। লতা মঙ্গেশকরকে সুরের সাম্রাজ্ঞী বলা হয়। ভয়েস চেঞ্জ করতে বলেছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভে করলে হবে আমরা লতা মঙ্গেশকরকে বলি সুরের সাম্রাজ্ঞী। তাহলে উই কল লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি। তিনে দাগে দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য বিগেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। এটা কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে, আমরা উত্তর লিখব দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ বিগার দ্যান এনি আদার স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। আর সি দাগে রয়েছে ফ্রেজাল ভার্বের দাগ। এখানে লিস্ট দেওয়া আছে কল অফ, গিভ আপ, লুক ইনটু, সেট আপ। প্রথমটা স্যাক্রিফাইসড মানে পরিত্যাগ করেছিলেন, তাহলে উত্তর হবে গিভ আপ। তবে সেকেন্ড ফর্মে আছে, আমরা লিখব গেভ আপ। আর দুয়ের দাগে আছে ইনভেস্টিগেটিং, সঠিক ফ্রেজাল ভার্বটা হচ্ছে লুক ইনটু, তবে এখানে আইএনজি যোগ করা আছে, আমরাও লিখব লুকিং ইনটু। আর তিনে দাগে ক্যান্সিলড, তাহলে উত্তর হবে কল অফ, তবে এটা সেকেন্ড ফর্মে ইডি যোগ করা আছে, তো আমরা কল্ড অফ লিখবো, CALLED, কল্ড অফ। আর ছয়ের দাগে ভোকাবুলারি, আমি চারখানা শব্দ আগে খুঁজে বলে দিই, তারপরে খুঁজে দেবো। একটা দাগে নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, যেটা আর অস্তিত্ব নেই মানে অবলুপ্ত হয়ে গেছে, তাকে আমরা এক্সটিংক্ট বলি। আর ফ্লেশ ইটিং অ্যানিম্যাল মানে মাংস খাওয়া যে প্রাণী, তাকে মাংসাশী বলে, উত্তর হবে কার্নিভোরস। আর ব্রিং সামথিং ব্যাক মানে কোনো কিছুকে আবার পুনরায় ফিরিয়ে আনা, তাকে বলে রিইন্ট্রোডাকশন। আর চারে দাগে ট্রাভেলিং থ্রু অ্যান আনফ্যামিলিয়ার এরিয়া ইন অর্ডার টু লার্ন অ্যাবাউট ইট, কোনো অপরিচিত জায়গায় গিয়ে ওখানে গবেষণা চালানো, নতুন কিছু জেনে নেওয়া, তাকে বলে এক্সপ্লোরিং। তো চলো শব্দগুলো কোথায় আছে খুঁজে নিই। এক্সপ্লোরিং এখানে পাবে, এক্সটিংক্ট এখানে পাবে, কার্নিভোর এখানে পাবে, রিইন্ট্রোডাকশন এখানে পাবে। তাহলে চারখানা শব্দ পেয়ে গেলে এবারে আমরা রাইটিং স্কিলে যাবো। প্রথম হচ্ছে স্টাডি দ্য ফলোইং ফ্লো চার্ট, নিচের চারখানা পড়ো। লেমন স্কোয়াশ কী করে তৈরি করা হয় সেটা লিখতে পারবে, মানে লেবুর জুস বা লেমন স্কোয়াশ। কিছু পয়েন্ট দিয়েছে, লেমনসকে সংগ্রহ করতে হবে, তাকে ঘষা মাজা করতে হবে, তার খোসা ছাড়াতে হবে, তাকে সেই লেবুগুলোকে জলে ফেলে ফোটাতে হবে, তারপর ঠান্ডা করতে হবে, তারপর সেই লেবুগুলোকে চিপড়ে দিয়ে সেখান থেকে জুস বার করতে হবে, সেখান থেকে বীজটাকে ছেঁকে নিতে হবে, সাইট্রিক অ্যাসিড এবং চিনি এগুলো যোগ করতে হবে, আর বোতলে ভর্তি করতে হবে, বোতলগুলো মুখ সিল করতে হবে, প্যাক করতে হবে, রেডি করতে হবে। এই হচ্ছে আমাদের প্রসেসিং। তো এটাকে আমরা প্রসেসিংয়ের আকারে লিখে নেব, হাউ লেমন স্কোয়াশ ইজ প্রিপেয়ার। সেক্ষেত্রে আমরা উপরে হেডিং দেবো প্রিপারেশন অফ লেমন স্কোয়াশ। লেমন স্কোয়াশের প্রিপারেশন আমরা লেখা শুরু করবো। লেমন স্কোয়াশ ইজ এ ডেলিশিয়াস ড্রিঙ্ক। লেমন স্কোয়াশ হচ্ছে একটা সুস্বাদু পানীয়। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইজিলি, এটা সহজে তৈরি করা হয়। অ্যাট হোম, বাড়িতে, থ্রু এ নাম্বার অফ স্টেপস, একটা কয়েকটা ধাপের মধ্য দিয়ে। অ্যাট ফার্স্ট সাম লেমনস আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট, প্রথমে কিছু লেবু সংগ্রহ করা হয় বাজার থেকে। দেন দ্য লেমনস আর স্ক্রাবড, তারপর লেমনগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়। দেন দ্য লেমনস আর স্ক্র্যাবড, তারপর তার খোসা ছাড়িয়ে দেওয়া হয়। দেয়ার আফটার দ্য লেমনস আর বয়েলড উইথ ওয়াটার, জলে ফেলে সেগুলোকে ফোটাতে হয়। ল্যাটার দ্য লেমনস আর কুল প্রপারলি, ঠিকঠাকভাবে তাকে ঠান্ডা করতে হয়। দেন দ্য জুস ইজ স্কুইজড আউট ফ্রম দ্য লেমনস, ওই লেবুকে চিপড়ে জুস বার করা হয়। নেক্সট দ্য সিডস আর স্ট্রেন্ড, বীজগুলোকে ছেঁকে নেওয়া হয়। রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সাইট্রিক অ্যাসিড অ্যান্ড সুগার ইজ মিক্সড উইথ দ্য জুস, পরিমাণ মতো সাইট্রিক অ্যাসিড এবং চিনি এগুলো মেশানো হয় জুসের সাথে। ল্যাটার দ্য বটলস আর ফিল্ড উইথ দ্য জুস, তারপর বোতলগুলোকে জুস দিয়ে ভর্তি করা হয়। দেয়ার আফটার দ্য বটলস আর সিলড অ্যান্ড প্যাকড, তারপর বোতলগুলোকে সিল করা হয়, প্যাক করা হয়। নাও দ্য লেমন স্কোয়াশ ইজ রেডি ফর ইউজ অর ফর সেল, এখন লেমন স্কোয়াশ রেডি হয়ে গেল বিক্রি করার জন্য অথবা ব্যবহার করার জন্য। এইভাবে আমরা তৈরি করে লিখতে পারি লেমন স্কোয়াশ কীভাবে তৈরি করা হয়। আমাদের আর্টের জায়গাটা কোশ্চেন আছে, একটা রিপোর্ট লিখতে বলেছে। ফেয়ারওয়েল সেরিমনি অফ এ রিটায়ার্ড টিচার হেল্ড রিসেন্টলি ইন ইউর স্কুল, সম্প্রতি তোমার স্কুল থেকে একজন শিক্ষক মহাশয় রিটায়ার করেছেন, ওনাকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে, তাই তোমার স্কুল একটা ফেয়ারওয়েল সেরিমনি আয়োজন করেছিল। তো কীভাবে কী হলো সেটা এখানে রিপোর্ট লিখতে হবে, তারিখ দিতে হবে, সময় দিতে হবে, ভেন্যু মানে স্থান উল্লেখ করতে হবে, পার্টিসিপেশন কারা অংশগ্রহণ করেছে সেটা বলতে হবে, ইয়োর রোল তোমার কোনো ভূমিকা ছিল কিনা সেটা বলবে, ডিগনিটরিজ প্রেজেন্ট কোনো অতিথি বা কোনো গেস্ট উপস্থিত ছিলেন কিনা বলবে, ইয়োর ফিলিংস তোমার অনুভূতি কেমন ছিল সেটা বলবে। তো আমরা এই রিপোর্টটা খুব সহজে লিখে ফেলবো। সেক্ষেত্রে আমরা একদম শুরুতে হেডিং দেবো ফেয়ারওয়েল সেরিমনি অফ এ রিটায়ার্ড টিচার, একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান। বাই, আমি এখানে লিখেছি কাকলি পয়রা, তোমরা অন্য কোনো নামটাও উল্লেখ করবে, তোমাদের নাম লিখতে পারো, বা বাই স্টাফ রিপোর্টে লিখতে পারো। আমি রামনগর লিখলাম, জায়গার নাম, ডিসেম্বর 6 মানে ডিসেম্বর 5 তারিখে অনুষ্ঠান আয়োজন করেছি, তাই ডিসেম্বর 6 তারিখ ডেট দিলাম। এবার লেখা শুরু করলাম, প্রথমে লিখলাম স্কুলের নাম, মানে যে স্কুলে আয়োজনটা হচ্ছে, তোমরা তোমাদের স্কুলের নামটা দেবে। আমি লিখলাম গোবরা INKM হাই স্কুল, 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম রামনগর, অ্যারেঞ্জড এ ফেয়ারওয়েল সেরিমনি অফ এ রিটায়ার্ড টিচার। রামনগর থেকে 5 কিলোমিটার দূরে গোবরা INKM হাই স্কুল আয়োজন করেছিল একটা বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য। দ্য নেম অফ দ্য টিচার ওয়াজ সরোজ গিরি,
এই অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম ছিল সরোজগিরি। হি ওয়াজ এ টিচার অফ কেমিস্ট্রি। তিনি কেমিস্ট্রি বিষয়ের শিক্ষক ছিলেন। অ্যান্ড হি রিটায়ার্ড ফ্রম হিজ সার্ভিস অফ লং 32 ইয়ার্স অন 30th নভেম্বর দিস ইয়ার। এবং এই বছর 30শে নভেম্বর তিনি তার দীর্ঘ 32 বছরের চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। দিস সেরিমনি ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল ক্যাম্পাস অ্যাট 3 PM। এই অনুষ্ঠানটা হয়েছিল স্কুলের ক্যাম্পাসে 3টের সময়। অল দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অন দিস অকেশন। এই উপলক্ষে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সবাই উপস্থিত ছিল। দ্য রিটায়ার্ড টিচার ওয়াজ ইনভাইটেড। ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছিল অ্যান্ড হি ওয়াজ প্রেজেন্ট অন দ্যাট ডে। তিনি ওই দিন উপস্থিত ছিলেন। দ্য BDO অফ রামনগর 1 ব্লক ওয়াজ প্রেজেন্ট অ্যাজ দ্য চিফ গেস্ট। রামনগর 1 ব্লকের BDO তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দ্য SI অফ স্কুলস ওয়াজ প্রেজেন্ট অ্যাজ দ্য স্পেশাল গেস্ট। আর SI অফ স্কুলস মানে ওই স্কুল আধিকারিক, তিনি উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে। এ স্টুডেন্ট অফ ক্লাস 9 সুদেশনা দাস স্যাং দ্য ওপেনিং সং। নবম শ্রেণীর একজন ছাত্রী সুদেশনা দাস সে উদ্বোধনী সঙ্গীতটা গেয়ে দিয়েছিল। দেন দ্য স্টুডেন্টস গ্রিটেড অল দ্য টিচার্স অ্যান্ড দ্যার বিলাভেড রিটায়ার্ড টিচার উইথ চন্দন তিলক। তারপর ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষকদেরকে এবং ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে চন্দন তিলক দিয়ে বরণ করে নিয়েছিল। সাম স্টুডেন্টস রিসাইটেড দ্য পোয়েমস 1 by 1। কিছু ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি করেছিল একে একে। 2 or 3 রবীন্দ্রসঙ্গীত ওয়ার পারফর্মড বাই দ্য স্টুডেন্টস। 2 বা 3টে রবীন্দ্রসঙ্গীতও গাওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের দ্বারা। সাম টিচার্স গেভ স্পিচেস অ্যাবাউট দ্য রিটায়ার্ড টিচার। কয়েকজন শিক্ষক ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়ে ছোটো ছোটো বক্তব্য রেখেছিলেন। দেন দ্য এভার ওয়েটিং মোমেন্ট কেম। তারপর সেই অতিকাঙ্ক্ষিত মুহূর্তটি এসে উপস্থিত হলো। হোয়েন দ্য রিটায়ার্ড টিচার ওয়াজ আস্কড টু সে সামথিং। যখন ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে কিছু বলতে বলা হলো। দ্য রিটায়ার্ড টিচার গেভ এ লং স্পিচ। আর ওই অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘ ভাষণ দিলেন অ্যাবাউট হিজ সার্ভিস, তার কর্মজীবনকে নিয়ে। অ্যান্ড মেনি এক্সপেরিয়েন্সেস, এবং তার বিভিন্ন অভিজ্ঞতাকে তিনি শেয়ার করলেন। হিজ স্পিচ ব্রট টিয়ার্স ইন এভরি ওয়ানস আইজ। তার ভাষণ সকলের চোখে জল এনে দিল। দেন দ্য স্কুল গিফটেড এ শাল, এ লাঠি, অ্যান আমব্রেলা, এ ডিশ, এ মোবাইল ফোন অ্যান্ড দ্য ভাগবত গীতা টু দ্য রিটায়ার্ড টিচার। তার বিদ্যালয়ের পক্ষ থেকে ওই স্যারের হাতে কিছু গিফট তুলে দেওয়া হলো, যেমন শাল, লাঠি, ছাতা, থালা, মোবাইল ফোন এবং ভাগবত গীতা তুলে দেওয়া হলো। দেন দ্য হেডমাস্টার গেভ এ ভ্যালুয়েবল স্পিচ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় একটা মূল্যবান বক্তব্য রাখলেন। ফাইনালি দ্য সেরিমনি ওয়াজ এন্ডেড থ্রু এ কনক্লুডিং সং সাং বাই ক্লাস 12 স্টুডেন্টস। অবশেষে এই অনুষ্ঠানটা শেষ হলো একটা সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে, যে সঙ্গীতটা পরিবেশন করেছিল বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। এইভাবে আমরা খুব সহজে রিপোর্ট লিখলাম কিভাবে একজন বিদায়ী শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হলো একটা স্কুলের পক্ষ থেকে। আমাদের 9-এর দাগে একটা কোশ্চেন দিয়েছে, ইয়োর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড অ্যান এক্সকারশন টু দ্য সুন্দরবন। তোমার স্কুলে আয়োজন করেছে একটা শিক্ষামূলক ভ্রমণ সুন্দরবনে। অ্যাজ দ্য স্কুল ক্যাপ্টেন ড্রাফট এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট ইট। এবং স্কুলের ক্যাপ্টেন হিসেবে একটা নোটিশ লেখো, ছাত্রদেরকে জানাও এই বিষয়ে। তো কিছু তারিখ উল্লেখ করো, সময় উল্লেখ করো, ফি কত লাগবে বলো, কী কী জিনিস নেবে সেটা বলো, আর অ্যাকোমোডেশন কী ব্যবস্থা হবে সেটা বলো, আর কনসেন্ট লেটারের কথা বলো। আমরা শুরুতে স্কুলের নাম দেবো। আমি এখানে লিখলাম দীঘা বিদ্যাভবন, আর নোটিশ লিখলাম, নোটিশ নাম্বার দিলাম, তাকে তারিখ দিলাম। সাবজেক্ট লিখবো এক্সকারশন টু সুন্দরবন, সুন্দরবনে এক্সকারশন হচ্ছে। তাহলে অল দ্য স্টুডেন্টস অফ দীঘা বিদ্যাভবন আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ অ্যান এক্সকারশন টু সুন্দরবন অন নেক্সট ফ্রাইডে। দীঘা বিদ্যাভবনের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো হয়েছে যে আমাদের স্কুলে আয়োজন করতে চলেছে একটা শিক্ষামূলক ভ্রমণ সুন্দরবনে আগামী শুক্রবার। উই অল নো দ্যাট সুন্দরবন ইজ এ প্লেস অফ বায়োডাইভার্সিটি। আমরা সবাই জানি সুন্দরবন জায়গাটা হচ্ছে জীব বৈচিত্র্যযুক্ত জায়গা। উই শ্যাল গো দেয়ার বাই বাস, আমরা সেখানে বাসে করে যাব। দেন উই উইল স্পেন্ড আ ডে অ্যান্ড এ নাইট ইন দ্য বোট, তারপর একটা দিন এবং একটা রাত আমরা কাটাবো নৌকায় করে। উই শ্যাল উইটনেস ফ্লোরা অ্যান্ড ফনা, আমরা সেখানে ফ্লোরা ফনা এগুলো দেখবো, মানে আণুবীক্ষণিক উদ্ভিদ আর আণুবীক্ষণিক প্রাণী এগুলোকে দেখবো। উই শ্যাল সি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো। উই শ্যাল সি ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস, বিভিন্ন ধরনের পাখি দেখবো। উই শ্যাল এনজয় দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য প্লেস, ওই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখবো। আওয়ার টিচার্স উইল গাইড আস, আমাদের স্যারেরা আমাদেরকে গাইড করবেন। আওয়ার কুক ইজ গোয়িং উইথ আস টু কুক ফুড, আমাদের রাঁধুনি আমাদের সঙ্গে যাচ্ছে রান্না করার জন্য। সো অল দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড পারসন অন আর বিফোর টুইসডে উইথ ₹2500 অ্যান্ড দ্য গার্ডিয়ানস কনসার্ট লেটার। তাই সমস্ত আগ্রহী ছাত্রছাত্রীদেরকে জানানো হচ্ছে আগামী মঙ্গলবারের দিন বা তার আগে নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে নাম লিখিয়ে দিতে 2500 টাকা নিয়ে এবং গার্ডিয়ানের সম্মতিপত্র নিয়ে। The students are requested to take 3 sets of clothes, comb, oil, soap, towel, etc. in their bags. আর ছাত্রদেরকে জানানো হচ্ছে 3 সেট কাপড়, চিরুনি, তেল, সাবান, গামছা ইত্যাদি ব্যাগের মধ্যে নিতে।
ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। আর বিশদ বিবরণ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। তো সাইন্ড বাই মানে এসডি লিখবে, কে সই করছে, তোমার নাম লিখবে, আমি এখানে লিখেছি সন্দীপ ব্যানার্জি, তুমি তোমার নাম লিখবে, স্কুল ক্যাপ্টেন লিখবে আর তোমার স্কুলের নাম দেবে, আমি এখানে লিখেছি দীঘা বিদ্যা ভবন। হেডমাস্টারকে দিয়ে কাউন্টার সাইন করাতে হবে, তাই লিখবে কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার এবং নিচে তুমি সই করার জায়গা ফাঁকা রাখবে। এভাবে নোটিশটা খুব সহজে লিখতে পারবে। এইভাবে পেজ নাম্বার 256-তে যে ইংরেজি পেজটা ছিল সেখানে আমরা সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করলাম। এই আলোচনা থেকে তোমাদের প্রস্তুতি খুব ভালোই হবে এবং আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এর পরের ভিডিওগুলো এলেই তোমরা নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবে।